খারাপ লাগতো, আর অনেক ভালো ছিলেন। নিয়াজ স্যারের একটা বড় সাকসেস আমি বলবো, উনি ডাকসুটা আয়োজন করছে, মানে ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। কান্তি লগ্নে সে এসেছিল। আসলে এটা কেউ চায়নি, উনি হচ্ছে একটু নিরপেক্ষ না আর কি। আমাদেরকে অনেক শক করে দিয়েছিল। 5 আগস্ট 2024 টানা 36 দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল পদত্যাগ করে। সংকটময় সেই সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রায় 18 মাস দায়িত্ব পালনের পর গত 22 ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। তার এই আকস্মিক সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। আমার মনে হয়েছে যে ওনার পদত্যাগটাতে মানে নির্বাচন পরবর্তী যে প্রভাবটা এটার একটু প্রভাব পড়েছে। আর যেহেতু আমাদের ভিসি লাস্ট কয়েক মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মানে অনেক কিছুই মানে ভালো কিছু পদক্ষেপ নিয়েছে, তো সেটার কারণে আমার ওনার পদক্ষেপটা মনে হয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটু ক্ষতিকারক ছিল আর কি। তো বিশ্ববিদ্যালয়ের একটি কান্তি লগ্নে সে এসেছিল, সে মনে করেছে যে তার কাজ শেষ বা যতটুকু সে রিফর্ম করতে চেয়েছিল সেটা কমপ্লিট করতে পেরেছে। এই ফলে পরে সে মানে নিজ দায়িত্বেই পদত্যাগ করলো। এটাই। স্যার অনেক ভালো ছিলেন, এটা আমার অনেক খারাপ লাগছে, কারণ স্যার খুবই ভালো ছিলেন, ভালো একজন মানুষ। তাছাড়া স্যার আমাদের অনেক খেয়ালও করেছেন। তো আমার মতে মনে হয় স্যার জামাতপন্থী ছিলেন, এজন্য বিএনপি ক্ষমতায় আসায় স্যার আগে ভাগেই পদত্যাগ করেছেন, যাতে কোনো ঝামেলা ফেস না করতে হয় আর কি। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে উনি হচ্ছে একটু নিরপেক্ষ না আর কি। আমার তা মনে হয় না, বাট হচ্ছে যারা হচ্ছে বিএনপি পন্থী তারা হচ্ছে ওনাকে তেমন একটা পছন্দ করে না, সেই কারণে। তারপর হচ্ছে বিএনপি পন্থীরা হচ্ছে ডাকসুতে কারচুপির একটা অভিযোগ দিচ্ছিল ওনার বিরুদ্ধে, সেটাও আছে, বাট আমার তা মনে হয় না। আর উনি হচ্ছে যথেষ্ট ভালো একজন মানুষ। আমাদেরকে অনেক শক করে দিয়েছিল যে হঠাৎ করে স্যার কেন পদত্যাগ করছে। আসলে স্যার অনেক ভালোই ছিলেন, যে অনেক কিছুই স্টুডেন্টের জন্য করেছেন, এবং ডাকসু নির্বাচন করেছেন। এখন এটা হচ্ছে যে এক হতে পারে নির্বাচনের প্রভাব, আর দুই হতে পারে হয়তো ওনার ব্যক্তিগত রিজন থাকতে পারে। ওনার সফলতাই অনেক ছিল। আমি যেমন ডাকসু নির্বাচন ছিল, তারপর উনি যে মেয়েদের জন্য যে হল তৈরি করেছে, হলের জন্য যে প্রস্তাবনা দিয়েছে ওটাও হয়েছে। এরপর যে এই যে আমাদের বিভিন্ন হলে যে ভূমিকম্পের ক্ষেত্রে দেখেন, ভূমিকম্পের ক্ষেত্রে অনেকগুলো হলের বিল্ডিং গুলো কিন্তু অনেক দুর্বল, তো ওই ক্ষেত্রে বিভিন্ন বাস্তবনা উনি নিয়েছেন। নিয়াজ স্যারের একটা বড় সাকসেস আমি বলবো, উনি ডাকসুটা আয়োজন করছে, ডাকসু নির্বাচনটা আয়োজন করছে। এটা ওনার অনেক বড় সাকসেস, যেটা অনেক ভিসি করতে পারেনি। এবং জীবন মান বলতে ওনার সময়কালে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে 2-3টা কিন্তু মানে হয়েছে, মার্ডার হয়েছে, যেগুলো কোনো বিচার হয়নি। হ্যাঁ, বিচার হয়নি। এবং এমন অনেক মানে সিনারিও দেখলাম যে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি না মল চত্বরে যে লাশ ঝুলানো ছিল না, এরকম সামথিং, এরকম অনেক ঘটনা আমরা ফেস করছি, যেগুলো কোনো সুরাহা হয়নি। আর হচ্ছে পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি ছিল। হ্যাঁ, ধরেন নিয়াজ স্যার হ্যাঁ নিউট্রাল বলে, এবং অনেক ক্ষেত্রে উনি নিউট্রাল আচরণ করে ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় উনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে একটু বেশি ফেভারেবল আচরণ করে, যেটা একটা বিতর্ক সৃষ্টি করে। ভিসি যে নির্বাচিত হয়েছিলেন উনি হচ্ছে 5 আগস্ট আন্দোলনের পরে। তো ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব অস্থিতিশীল ছিল। তো ভিসি হচ্ছে অনেক বিভিন্নভাবে অনেক পদক্ষেপ নিয়েছেন উন্নতির জন্য। বিশেষ করে উনি যে ডাকসু নির্বাচন আয়োজন করেছিলেন এত স্বচ্ছতার সহিত হয়েছে, যেটা আসলে মানে কল্পনা আগে ওরকম হয়নি। আমি যেটা দেখেছি আর কি, উনি যত ধরনের ক্যামেরা, যত ধরনের সিকিউরিটি, মানে যতটুকু পসিবল স্বচ্ছভাবে ডাকসুর এই সম্বন্ধে হয়েছেন। এবং যতগুলো অভিযোগ এসেছিল অনিয়মের, সবগুলো উনি হচ্ছে জবাব দিয়েছেন যে ওরকম অনিয়ম হয়নি। তো ডাকসু নির্বাচন অনেক একটা বড় পদক্ষেপ। এবং ওটার পরে হচ্ছে মানে হলগুলোতে সব জায়গায় অনেক পরিবর্তন আসে, ইতিবাচক। খাবারের মান উন্নয়ন হয়, হলে সিট সংখ্যার সমাধান হয়, এবং আরো বিভিন্ন ধরনের যত ধরনের ফ্যাসিলিটিস শিক্ষার্থীদের প্রয়োজন, এগুলো মান অনেক উন্নয়ন হয়। একবারে তো সবকিছু সম্ভব না, তাও ধীরে ধীরে যেটা উন্নয়ন হয়। যেটা আমি তো 2022 সাল থেকে আছি ঢাকা ভার্সিটিতে, তো ছাত্রলীগের আমলে যেসব সমস্যা দেখেছি তার অনেকটাই উন্নয়ন হয়। তো ওনার অনেক ইতিবাচকই ছিল, এবং ওনার যে পদত্যাগ করেছেন এতে শিক্ষার্থীরা অনেক সন্তুষ্ট না, চেয়েছেন উনি আরো থাকুক। ভিসি স্যার হচ্ছে আমাদের একটা সংকটকালীন মুহূর্তে স্যার আসছিলেন, আর স্যার আমাদের ক্যাম্পাসে
খুব ভালো একটা অবস্থান তৈরি করে দিয়ে গেছেন, একটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন। তো এই ইলেকশন পরে ওঠার পদ্ধতি একটা আসলে মানে সাধারণভাবে দৃষ্টিতে মেনে নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে স্যার যেভাবে পরিচালনা করেছেন, স্যার আমাদেরকে যেভাবে আপন করে নিয়েছেন, এরকম বিসি আমরা আগে পাই নাই। তো আশা করছি স্যারের হয়তো কোনো কারণে পদত্যাগ করেছে, কিন্তু আমাদের জন্য একটা বড় লস হয়ে গেল আশা করি। আর সামনে যিনি বিসি আসবেন তিনি যাতে উনার মতো করে আমাদের ক্যাম্পাসটা পরিচালনা করেন এই প্রত্যাশা রাখি। ভিসি আমার তো নতুন ব্যাচ 25-26 সেশন, সো এই ভিসি সম্পর্কে আমার তেমন আইডিয়া ছিল না, বাট শুনছি যে খুবই ছিল, ভালো মডারেট মানের ছিল, বাট এখন তো একটা নতুন ভিসি আসা লাগবে। সময়কালীন সফলতা বলতে তিনি যে আমাদের একাডেমিক যে প্রকল্পগুলা বাস্তবায়ন না, প্রকল্প অনুমোদন তো এনে দিয়েছেন, আর অনেকগুলো হলের অনুমোদন এনে দিয়েছেন। আর ব্যর্থতা বলতে গেলে আমরা শিক্ষাখাতে বা তিনি এখানে একাডেমিশিয়ান হিসেবে যে আমাদের ভার্সিটিকে একাডেমিক দিক থেকে আরো উন্নত করতে পারতেন চাই। এখন পরবর্তী উপাচার্যের কাছে শিক্ষার্থীদের রয়েছে নানা ধরনের প্রত্যাশা। জুলাই পরবর্তী বাস্তবতায় গেস্টরুম সংস্কৃতি বন্ধ, আবাসিক সংকটসহ নানা সমস্যার সমাধান ও স্বাভাবিক পরিবেশ প্রত্যাশা করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো থাকুক, স্যার যেভাবে রেখেছে, আমি চাই না কোনো ধরনের পরিবর্তন হোক। চাই আরো একটু ভালো, যে যেগুলো বাস্তবায়ন হয়নি এখনো, যে আবাসস্থল, এই যে ভূমিকম্পের কারণে যে বিল্ডিং গুলো হয়নি এখন, ওগুলো যাতে পরিপূর্ণ হয়, যাতে আবার নতুন কোনো ধরনের বাস্তবনা না আসে। আমি অবশ্যই চাই না কোনো সরকারের ছত্রছায়া থাকুক, কারণ সরকারের ছত্রছায়া থাকলে অনেক ধরনের সমস্যা হয়। সরকারের যে কোনো ডিসিশনে হচ্ছে ভিসি হচ্ছে স্টুডেন্টদের চেয়ে সরকারের ডিসিশনকে বেশি প্রাধান্য দেয়, সেই কারণে এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় না আর কি, এটা স্টুডেন্টদের জন্য খুব একটা হ্যাসল হয়। সেই কারণে আমি চাই না যে সরকারের পক্ষপাতদুষ্ট হোক, আমি চাই একজন নিরপেক্ষ মানুষ আসুক, বা হচ্ছে মোটামুটি সবারই তো একটা রাজনৈতিক আইডিওলজি থাকে, রাজনৈতিক আইডিওলজি থাকলে তো সমস্যা নেই, বাট হচ্ছে যাতে হচ্ছে তিনি হচ্ছে স্টুডেন্টদের জন্য হয়ে কাজ করুক, আর হচ্ছে স্টুডেন্টদের ইম্পালস বুঝুক, এই আর কি। আমার প্রত্যাশার জায়গা একজন শিক্ষার্থী হিসেবে স্যার যাতে আমরা যারা একদম রুট লেভেলের শিক্ষার্থী আছি সবার সাথে যাতে খুব ভালোভাবে কানেকশন থাকে স্যারের, সবার কথা শুনে, এটাই আমার চাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, আমি চাই এটা একটা আলাদা বডি হয়ে থাকুক, এখানের মধ্যে সবাই নিউট্রাল ভাবে সবকিছু প্র্যাকটিস করুক, সেটা হোক কালচার, সেটা হোক পলিটিক্স, সবাই নিউট্রাল ভাবে সবকিছু সেটা করুক। এখন যদি কোনো সরকার বা কোনো দল কেন্দ্রিক আসে, সে অবভিয়াসলি ওই সরকার এবং ওই দলকে কি করবে, পৃষ্ঠপোষকতা করবে, যেটা একটা ভালো কিছু বই আনে না। আমরা একটা সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার কালচার চাই। নিরপেক্ষ কেউ আসলে নিরপেক্ষভাবে সবকিছু হ্যান্ডেল করবে, যেখানে কোনো বিতর্কের সৃষ্টি হবে না, কোনো প্রশ্ন উঠবে না, এটাই চাই। এটাই একটা সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠবে। আমাদের ক্যাম্পাসে অনেক বহিরাগত সমস্যা আছে, এখানে যানবাহন নিয়ে অনেক সমস্যা আছে, এগুলো যেন নিয়ন্ত্রণে আনে, আমাদের শিক্ষার মানটা যেন একটু বৃদ্ধি করে, আমাদের শিক্ষার মান এবং শিক্ষক মূল্যায়ন। আমরা যে পড়ালেখা করি, আমাদের এখানে অনেক শিক্ষক কিন্তু মূল্যায়নের বাইরে থাকে, যার কারণে আমরা কোয়েশ্চেন তুলতে পারি না। কোয়েশ্চেনটা ওই জবাবদিহিতাটা কিন্তু শিক্ষকদের পর্যায়ে নেই। ওনারা শিক্ষকতায় ঢুকলে দেন ওনারা কাইন্ড অফ ড্যাম কেয়ার হয়ে যায়, নিজেরা নিজেদের মতো পড়াতেই থাকে। হ্যাঁ, তো এই শিক্ষক মূল্যায়ন পদ্ধতিটা চালু করুক, যেটা নিয়ে আসার বেলায় অনেক চাইছিলাম যেন শুরু হোক, বাট হয়নি। আর পলিটিক্যাল একটা স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি আসুক, এটাই চাই। আমাদের হলগুলোতে যে আগের যে সিস্টেমগুলো ছিল, যে গণরুম প্রথা, রাজনৈতিক কারণে যে সিস্টেমগুলো এসেছিল, যে রাজনৈতিক কারণে মেয়ে বা ছেলেদের হলে মানে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, ওগুলা যাতে আর না ফিরে, পড়ালেখার ক্ষেত্রেও যাতে এরকম রাজনৈতিক কোনো মানে প্রভাব না পড়ে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, ওইসব সমস্যাকে চিহ্নিত করে নির্মূল করার জন্য কাজ করা, এবং এখানে যে ডাকসু এবং নির্বাচিত হল সংসদ যারা আছে তাদের একসাথে নিয়ে যাতে আরো যেসব একবার তো সবকিছু সমাধান সম্ভব না, তাও ধীরে ধীরে যাতে এগুলো সমাধান করার প্রচেষ্টা করানো হয়। আর যেটা বললাম যে একাডেমিক সিচুয়েশন যেটা, এগুলো যাতে আরো উন্নতি করা হয়, বিশেষ যে রিসার্চের ফান্ডিং এর সবকিছু যাতে অনেক উন্নতি করা, এবং বিদেশের সাথেও বিভিন্ন ইউনিভার্সিটির সাথেও যাতে কোলাবোরেশন বাড়ানো হয়। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা থাকে তারা তো হচ্ছে এক মানে থাকা খাওয়া বেসিক যে ফ্যাসিলিটি ওগুলো যাতে ভালোভাবে পায়। সবসময় চাই ক্যাম্পাসে নির্দলীয় একজন ভিসি স্যার থাকেন, যিনি হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করেন। আমরা আগে দেখেছি শেখ হাসিনার আমলে যখন ভিসি আসতো একটা দলীয় পারপাস সার্ভ করতো, তো সেখান থেকে আমরা চাই সবসময় নির্দলীয় হোক, শিক্ষার্থীদের জন্য কাজ করুক, এমন ভিসি আমাদেরই প্রত্যাশা। নতুন ভিসির কাছে আমার প্রত্যাশা থাকবে তিনি যেন সব দল বা সব ধরনের মতাদর্শকে একদম ন্যায় বিচার টাইপের করে, যে
হ্যাঁ তিনি দলীয় হতে পারে, কিন্তু তিনি যেন সবাইকে সমান সুযোগ সুবিধা দেন। মূলত তিনি দলকে সার্ভ না করে, বা দলকে যদি হয়ে থাকে বা দলের কিছু কাজ না করে, আমি ভার্সিটির উন্নতির জন্য যা যা প্রয়োজন তা সব করতে পারেন, যে কোনো দলের জন্য করতে পারেন, বা সবার সুযোগ সুবিধা দেওয়া। আর মেনলি আমাদের একাডেমিক দিকটা উন্নতি করা। আমরা ভার্সিটি মেনলি ঢাকা ভার্সিটিতে পড়াশোনার জায়গায়, এটার একাডেমিক বা রিসার্চের জায়গাটা উন্নতি করা, এর বাজেটটা বাড়ানো।